আচ্ছা, আজকে যেই টপিকটা পড়াবো সেটা হলো আমাদের কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর এতদিনে একটা জিনিস বুঝতে পারছেন যে কনস্ট্রাক্টরটা দেখতে কাইন্ড অফ কার মতো, মেথডের মতো না, কাইন্ড অফ। দেখেন কিভাবে মেথডের মতো, দেখেন কনস্ট্রাক্টরেও আপনার প্যারামিটার থাকতে পারে, প্যারামিটার ছাড়া থাকতে পারে। মেথডেও আপনার কি থাকতে পারে, প্যারামিটার থাকতে পারে, প্যারামিটার ছাড়া থাকতে পারে। মেথডের মধ্যে আমরা ব্লকস অফ কোড লিখি, কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কিছু ব্লকস অফ কোড লিখি। তার মানে এটা লাইকলি মেথড। ওকে, এইটুক মাথায় রাখেন। কিন্তু আমাদের কনস্ট্রাক্টরের মেইন কাজটা কি, এটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে এবং এই অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার মাধ্যমে সে মেমোরিতে একটা জায়গা অ্যালোকেশন করার জন্য ইনিশিয়ালাইজের একটা সিগন্যাল দেয়, তাই না? মেমোরি অ্যালোকেট করে। যেমন আমি একদিন আপনাদের এটাই বলছিলাম যে মেমোরি অ্যালোকেট কিভাবে করে। আমি যদি শুধু টেকনিক্যাল ওয়ার্ডের আগে নন টেকনিক্যালে বুঝাই, আমি বলতেছি যে আপনাদের ক্লাসে আমার একটা ডাস্টার লাগবে, বলে দিলাম ডাস্টার লাগবে, কিন্তু আমার এই টেবিলে কোনো ডাস্টার নাই। লাগবে বলছি কিন্তু নাই, আমার দরকার, আমি বলে দিছি আমার লাগবে, তার মানে আমার লাগবে, কিন্তু আমি এটার জন্য রাখার কোনো জায়গা এখন পর্যন্ত রাখি না, তার মানে এটা কোনো জায়গা খাবে মেমোরিতে। কিন্তু যখন আমি ফিজিক্যালি এটা রাখবো তখনই তো এটা টেবিলের উপর জায়গা রাখবে। এই কাজটা অ্যাকচুয়ালি কে করে, আমাদের কনস্ট্রাক্টর। আপনি কি ওকে, অসুস্থ নাকি? ঠিক আছে, ওকে। দেখেন ঠিক একই ভাবে ধরেন আপনি একটা ইন্ট লিখলেন, তারপর একটা এ লিখলেন, তার মানে কি এই ইন্ট লেখা অবধি আমার জায়গা খাচ্ছে না, কিন্তু যখন আমার একটা ভেরিয়েবল অবজেক্ট আসতেছে তখন কি আমার সেই জায়গাটা নিচ্ছে। ঠিক তেমনি ভাবে এই অবজেক্টটা ইনিশিয়ালাইজ কে করতেছে, আমাদের কনস্ট্রাক্টর। তার মানে এই কনস্ট্রাক্টরটা আমাদের কি করতেছে, মেমোরিতে জায়গা অ্যালোকেট করতে হেল্প করতেছে। ওকে, এটুকু তো বুঝছেন তাই না? আচ্ছা, it is a special type of method which is used to initialize the object. আমি বারবার বলতেছি এটা একটা মেথডের মতো দেখতে, তার মানে এটা একটা স্পেশাল কাইন্ড অফ মেথড যেটা আমাদের অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হেল্প করে। একটু বেসিক তো বুঝছেন, দিস ইজ দ্য কমপ্লিট বেসিক, এটা আপনারা পড়তে পড়তে বুড়ো হয়ে গেছেন। দেখেন এখন কি বলছে, every time an object is created using the new keyword at least one constructor is called. তার মানে কি, আপনি ধরেন একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করলেন, তারপর আপনি কি করেন, স্টুডেন্ট এস, তাই না? তারপর কি করেন, নিউ লেখেন না, তাই না? এই যে যখন আপনি নিউ কিওয়ার্ডটা ইউজ করেন তখন আপনার একটা কনস্ট্রাক্টর অলওয়েজ কল হয়, তাই না? যখন আপনি নিউ কিওয়ার্ডটা ইউজ করেন তখন আপনি অলরেডি একটা কনস্ট্রাক্টর কল করেন। সেটা মনে আছে কি, আমাদের কোন টাইপের নিউ যখন ক্রিয়েট করে তখন আপনি নিউ যেভাবে কল করে কনস্ট্রাক্টর ডাকতেছেন, আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরও ডাকতেছি না এটার মাধ্যমে। মনে আছে যে আমরা স্টুডেন্টের পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতাম, এই কথাটাই বলছে। ইট ইজ আ ডিফল্ট কনস্ট্রাক্টর, যেটা আপনাদের আমি বলছি যে ডিফল্ট কনস্ট্রাক্টর। If there is no constructor available in the class, in such case Java compiler provide a default constructor by default. তার মানে কি, আপনি যদি কোনো কনস্ট্রাক্টর নাও দেন, আপনি প্রথম দিকে যতগুলো আমরা কোড করাইছি আপনি কি দেখছেন একটার মধ্যেও কি আপনার কনস্ট্রাক্টর পাইছিলেন যে একটা কোডেও কনস্ট্রাক্টর আছে? না, আমরা কিন্তু কনস্ট্রাক্টর প্রায় 3-4 ক্লাস করেছি, কিন্তু আপনার অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য কিন্তু মাস্ট কনস্ট্রাক্টর লাগতো। কনস্ট্রাক্টরটা কোথা থেকে আসতো, এই যে ডিফল্ট কনস্ট্রাক্টর। যখন আপনি কোনো অবজেক্ট তৈরি করতেছেন তখন আপনার অটোমেটিক্যালি একটা কনস্ট্রাক্টর কম্পাইলার দিয়ে দিচ্ছে। আপনার নিজেরা ডিক্লেয়ার করা লাগতেছে না, আপনার তৈরিও করা লাগতেছে না, আপনার আলাদাভাবে বলাও লাগতেছে না। কম্পাইলার নিজে থেকেই অবজেক্ট তৈরি করার জন্য কনস্ট্রাক্টর তৈরি করে। তার মানে অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য মাস্ট কি দরকার, কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর আপনি তৈরি করেন নাই, তৈরি না করার মানে এই না যে সে ডাক দিবে না বা সে তৈরি হবে না। কম্পাইলার নিজে থেকে ডিফল্ট কনস্ট্রাক্টর ডেকে দেবে। একটু কি বুঝছেন? ওকে, এখন কি বলছে কনস্ট্রাক্টরের রুলস, যে কিভাবে আপনার কনস্ট্রাক্টর করবে। দেখেন কনস্ট্রাক্টর নেম মাস্ট বি দ্য সেম অ্যাজ দ্য ক্লাস নেম। মনে আছে আমরা কনস্ট্রাক্টরের নাম, আমরা যদি একটা ক্লাসের নাম স্টুডেন্ট দিতাম, আমরা কনস্ট্রাক্টরের নামে কি দিতাম, স্টুডেন্ট। আমরা যদি টিচার দিতাম তাহলে আমরা কি দিই, টিচার। এটুকু তো বুঝছেন তাই না? সেকেন্ড রুল যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এটার কি থাকে না, কোনো রিটার্ন টাইপ থাকে না। আমরা কি ফার্স্টের দিকে কনস্ট্রাক্টরের কোনো ইন্ট, ফ্লোট বা স্ট্রিং এগুলা কিছু লিখি কনস্ট্রাক্টরের আগে?
তার মানে কি এটার কোনো রিটার্ন টাইপ নেই। ইভেন্চুয়ালি আপনি যখন কনস্ট্রাক্টরটা শেষ করবেন তখন আপনি নিজে রিটার্ন কিওয়ার্ডটা লেখেন না। মনে আছে রিটার্ন কোথা থেকে আসে? মনে আছে যে আপনি যখন কাউকে একটা গিফট দেবেন আপনার উপর পাশে ট্রাই করবে কাউকে গিফট দেওয়ার, কিছু করবে না তো সেও কিছু করবে না। সেম অ্যাজ কোডও রিটার্ন টাইপটা এভাবে কাজ করে যে আপনি যখন রিটার্ন টাইপ কোনো একটা কিছু দিবেন সে অন্য একটা রিটার্ন করা ট্রাই করবে একই টাইপের জিনিস, কিন্তু আপনি এখানে কনস্ট্রাক্টরে কখনো কি হবে না, কোনো রিটার্ন টাইপ হবে না। ক্লিয়ার? এটুকু মাথায় থাকবে। আর কি, আর জাভা কনস্ট্রাক্টর ক্যান নট বি অ্যাবস্ট্রাক্ট, স্ট্যাটিক, ফাইনাল অর সিনক্রোনাইজড। মানে আপনার একটা জাভার কনস্ট্রাক্টর কখনো কি হতে পারবে না, অ্যাবস্ট্রাক্টের মধ্যে পড়তে পারবে না, স্ট্যাটিকের মধ্যে পড়তে পারবে না, ফাইনালের মধ্যে পড়তে পারবে না, সিনক্রোনাইজের মধ্যে পারবে না। এই ফাইনাল আর সিনক্রোনাইজটা আমি বুঝাই না, এটা সামনে পাবেন, চিন্তা করবেন না। বাট এই দুইটা তো বুঝার কথা, অ্যাবস্ট্রাক্ট আর হলো স্ট্যাটিক। এই চারটা ক্লাসের মধ্যে, এই চারটা জিনিসের মধ্যে কনস্ট্রাক্টর কখনো করবে না। তার মানে কনস্ট্রাক্টরের কোনো ঝামেলাই নেই যে সে কখনো কি তৈরি করবে না, সে কখনো রিটার্ন টাইপ তৈরি করবে না। এটাই। এখন দেখেন দুই রকম কনস্ট্রাক্টর আছে। কয় রকম? দুই রকম। কি, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বা যেটাকে আমরা কি বলি নন আর্গুমেন্টাল কনস্ট্রাক্টর অথবা কি বলি নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, তাই না? আর আরেকটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তার মানে সোজা হিসাব যেই কনস্ট্রাক্টরে প্যারামিটার থাকবে সেটাই কি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, যেই কনস্ট্রাক্টরে প্যারামিটার থাকবে না সেটা কি ডিফল্ট অথবা নন আর্গুমেন্টাল অথবা নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে, ক্লিয়ার? আরেকটা টার্ম আমি আপনাদের বলে দিই, মানে মনে আছে তো যে আপনাদের ফর ইচের আরেকটা নাম কি দিছিলাম, মনে আছে কারো? হ্যাঁ, এটা মাথায় রেখে একটু টার্মের মাথায় একটু রাখবেন। ওকে, হ্যাঁ, ইনশাআল্লাহ ভুল হবে না দেখে প্রথমবার ভুল করেছি। এই যে আচ্ছা চলেন দেখেন। আচ্ছা আপনার কি কোশ্চেন হতে পারে, এখন যদি কেউ না বলেন আমি চেয়ারে যায় মাইর আসবো। ওকে, সবাইরে মাইর আসবো। বলেন এখানে একটারও কি আপনি এক্সেস মডিফায়ার দেখতেছেন? এক্সেস মডিফায়ার কি মনে আছে? হ্যাঁ, পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড, ডিফল্ট মনে আছে? আপনি বলেন তো যে এক্সেস মডিফায়ার যদি কোথাও না দেওয়া থাকে সে কিভাবে কাজ করে? ডিফল্ট ভাবে। ডিফল্ট কোনটা কাজ করে? কি কোনটা? কোনটা? আচ্ছা আগে দাঁড়ান, এখন মাইক খাবেন। যারা যারা হাত তুলবেন না তারা সবার আগে মাইক খাবেন। পাবলিক কারা কারা হাত তুলেন? আচ্ছা, প্রাইভেট কারা কারা হাত তুলেন? এমনি কি আপনি প্রটেক্টেড কারা কারা হাত তুলেন? কারা কারা হাত তুলেন না হাত তুলেন? আপনাদের মনে নাই এটা প্রটেক্টেড ছিল? জি স্যার। যখন কোনো কিছু দেওয়া না থাকে আমরা কি বলি? প্রটেক্টেড দেওয়া, প্রটেক্টেড আমরা বলি না ডিফল্ট ভাবে এটা প্রটেক্টেড হিসাবে কাজ করে। আপনি প্রাইভেটের টাইমে আঙ্গুল তুলছেন, ওকে, প্রটেক্টেড হবে। ওকে, কি না 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 আপনি পাবলিকে তুলছেন, এক একজন সুন্দর, আর আপনি তুলেন না কেন? আপনি ভুলে গেছেন? মনে পড়ছে এখন? ওকে, তার মানে কি আপনার প্রটেক্টেড জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন আপনার অ্যাক্সেস মডিফায়ারে যখন কিছু না দেওয়া থাকবে তখন সে কিভাবে কাজ করে? জাভাতে প্রটেক্টেড হিসেবে কাজ করে। আচ্ছা ফরগেট অ্যাবাউট ইট। চলেন আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে শুরু করি। আপনি একটা ক্লাস তৈরি করছেন যার নাম কি? বাইক। ভালো কথা, এটার মধ্যে আপনি কাজ করার মধ্যে আপনি দেখেন একটা কনস্ট্রাক্টর ডাক দিলেন। কি কনস্ট্রাক্টর ডাক দিলেন? বাইক নামের কনস্ট্রাক্টর ডাক দিলেন। এখন কথা হলো কনস্ট্রাক্টরের ভিতরে বা কনস্ট্রাক্টর একটা ক্লাসের বাইরে ভিতরে যাই হোক না কেন আপনার এই কনস্ট্রাক্টরটার ভিতরে একটা না একটা তো কাজ হবে, তাই না? কাজ তো হওয়ার কথা। কনস্ট্রাক্টর শুধু ডেকে রাখলেন ভালো কথা, কিন্তু কনস্ট্রাক্টরের ভিতরে তো কোনো একটা কাজ হওয়ার কথা না? আমাদের এটা আসলে কোডে কাজ করতেছে নাকি, এই কারণে একটা লাইন আউটপুট করে দিয়েছে যে বাইক ইজ ক্রিয়েটেড। বুঝতে পারছেন? যদি আপনার এই লাইনটা না দিতেন কিছুই আউটপুটে দেখা যেত না, কারণ ব্যাকএন্ডের কোড কি আমরা দেখতে পারি? আমরা ব্যাকএন্ডের কোড যে দেখতে পারি না এটাকে কি বলে মনে আছে কারো? আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যা দেখি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু লুকায় রাখি সেটাকে বলে কি? কারো মনে নেই? আচ্ছা বাদ দেন, আমি আবার পড়াবো। শুনেন এখন খেয়াল করেন, আমাদের এইটার মাধ্যমে কি তৈরি হয়েছে? একটা কনস্ট্রাক্টর তৈরি হয়েছে। তারপর কি করছি আমরা? এই কনস্ট্রাক্টরের মাধ্যমে দেখেন, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ডাক দিলাম না? দেখেন এই বাইকটাই এখানে রাখলাম না? দেখেন আপনি এই কাজটা প্রথম থেকেই করে আসতেছেন, কিন্তু আমরা মেইনলি কি করছি? আমরা কনস্ট্রাক্টর কল করছি,
তাই না? দেখেন আপনি যখন একটা স্টুডেন্ট তৈরি করছেন, স্টুডেন্ট ক্লাসের মধ্যে যা যা লেখছেন, আপনি যখন নতুন ক্লাসের মধ্যে মেইন ফাংশনের মধ্যে আপনি যখন তৈরি করতে নিছেন, তখন এভাবে তৈরি করছেন দ্য নিউ স্টুডেন্ট। তার মানে কি আপনি কিন্তু এখানে কোনো কনস্ট্রাক্টর তৈরি করেন নাই, কিন্তু আপনি ঠিকই এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর ডাক দিছেন। তার মানে কি এটা ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজ। আপনি চাইলে ডিফল্ট কনস্ট্রাক্টর ডাক দিতেও পারেন, নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করছে নাকি, কেউ যদি কোডে দেখতে চান যে ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করছে নাকি, তাহলে আপনি এরকম একটা লাইন লিখে দিতে পারেন যে মাই নেম ইজ এ বা হ্যালো ওয়ার্ল্ড অথবা বাই কনস্ট্রাক্টর ইজ ক্রিয়েটেড। এটা লিখে আপনি কনসোলে রান করলে বা এক্লিপসে আপনাদের এক্লিপসে রান করলে দেখবেন যে আপনাদের এরকম একটা আউটপুট আসছে। তার মানে কনস্ট্রাক্টর কাজ করতেছে। এটা দ্বারা বুঝবেন কনস্ট্রাক্টর কাজ করতেছে। ওকে, এখন যেটা আসে সেটা কি, আচ্ছা এটা একটু বলি আগে। প্যারামিটারস কনস্ট্রাক্টরের মধ্যে আপনার obviously নাম্বার অফ প্যারামিটারস কনস্ট্রাক্টর থাকবে। the প্যারামিটারস কনস্ট্রাক্টর is used to provide different value to distinct object, however you can provide the same value also. ওকে, কনস্ট্রাক্টরের ভিতরে কিছু ভ্যালু থাকে। আমরা এটা না দেখে আমরা একটু উদাহরণ দেখি। চলো দেখেন, কনস্ট্রাক্টর এখানে একটা আছে, কোনটা আছে বলেন? এটা না, এটা কি একটা কনস্ট্রাক্টর না? কেন কনস্ট্রাক্টর? কারণ ক্লাস নেমের সাথে এটা কি ম্যাচ খাচ্ছে? তার মানে আমরা একটা কনস্ট্রাক্টর লিখলাম। এখন কনস্ট্রাক্টর লেখার পর আমরা দুইটা কি দিছি, এটার মধ্যে প্যারামিটার দিছি। তার মানে আমরা কি বোঝাতে চাচ্ছি, আমরা যখন কোন একটা ভ্যালু কল করব, চলেন আমরা আসলে একটা নতুন তৈরি করি। আচ্ছা কেউ একটু আমাকে একটা ক্লাসের নাম দেন, ক্লাসের একটা আইডিয়া দেন, যে কোনো একটা ক্লাস দেন। আমার স্টুডেন্ট, আল্লাহ রাস্তি স্টুডেন্ট আছে, স্টুডেন্ট নেম আছে কি? শেফ। শেফ শেফ ওয়েল ব্যাড 50 লাখ রেস্টুরেন্ট বা কিছু না। কোনটা রাখবো বলেন, একটা বলেন। ওই যে যেটা বলবো এটা কোনটা? শেফ। শেফ, ওকে। শেফ বানাম কি জানি? ইএফ ইএফ করে এটা না? হ্যাঁ, ওকে। আচ্ছা এটা হলো আমাদের কি ক্লাস, তাই না? এটার মধ্যে কি কি থাকতে পারে, যে এইজ থাকতে পারে, ইজন্ট ইট? তারপর কি স্ট্রিং দিয়ে আমরা কি দিতে পারি, নেম দিতে পারি। আর কি থাকতে পারে, স্ট্রিং দিয়ে স্কিল বা স্পেশালাইজড। একটা জিনিসের স্পেশালাইজড থাকে, ইতালিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, কোজিন, যে কোনো তো একটাতে থাকবে। ওকে, ধরেন এই তিনটাতে থাকবে। ওকে, এখন আমরা কি করতে চাচ্ছি, এখন আমরা চাচ্ছি যে এটার একটা কি তৈরি করতে, বলে তো কনস্ট্রাক্টর তৈরি করতে। এখন জিনিসটা ইম্পর্টেন্ট, দেখেন খেয়াল করেন, আমরা যখন একটা কনস্ট্রাক্টর তৈরি করতেছি তখন আমাদের কি খেয়াল করা লাগবে, নাম সেম টু সেম, তাই না? এখন আমি এটার মধ্যে দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছি, তিনটা ভ্যালু প্যারামিটার দিয়ে দিচ্ছি, ইন্ট এ, স্ট্রিং কি n এবং স্ট্রিং s। দেখেন এই তিনটা আসলে কি, আমরা যখন মনে আছে যে ওই যে আমরা তৈরি করতাম শেফ সি ইজ ইকুয়াল টু নিউ শেফ, তারপর একটা ব্র্যাকেট দিতাম না, ওই ব্র্যাকেটের মধ্যে আমরা এরপর ডাইরেক্ট ভ্যালু পাস করে দেব। ওকে, তারপর কি হবে, ডাইরেক্ট ভ্যালু পাস করার পর, আচ্ছা আমি এটা পুরো কোডটা লিখি তারপর বুঝবো। আচ্ছা এখন কি হবে, যেহেতু আলাদা আলাদা দিছি তাহলে দরকার নেই, যদি আমরা একই দিতাম তাহলে কি দরকার ছিল, তাই না? কি দরকার ছিল, দিস কিওয়ার্ড, মনে আছে দিস কিওয়ার্ডের কাজ? ওকে, এখন যেহেতু আলাদা আলাদা দিছে আমাদের দরকার নেই, মাথায় রাখেন এই কাজগুলোর কথা, মাথায় রাখেন। এন আর হলো স্কিল হবে আপনার এস, এটা আমার কনস্ট্রাক্টর তৈরি হলো। ওকে, তারপর আমরা ক্লাসটা শেষ করলাম, আমরা এখানে দিয়ে দিলাম যে কনস্ট্রাক্টর। এখন আমরা কি করব, মেইন ফাংশন স্ট্রিং পাবলিক ভয়েড মেইন আর্গুমেন্ট, তারপর কি হবে এখানে, এখন হলো আসল জিনিস, এটা দেখার ব্যাপার। আমাদের কি করা উচিত, আমাদের এখন কি দেখা উচিত, অবজেক্ট ক্রিয়েট করা উচিত। অবজেক্ট ক্রিয়েট করতে আমরা কি করি, নিউ একটা ফাংশন দিই, তারপর কি করি, শেফ। শেফ দেওয়ার পর আমরা একটা ব্র্যাকেট দিই না, ব্র্যাকেট তো দিই তাই না এরকম, কিন্তু এটা এই ব্র্যাকেট এখন দিব না, কারণ হলো এখন আমরা প্যারামিটার কনস্ট্রাক্টরের মাধ্যমে অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, তাই না? আমরা প্যারামিটার কনস্ট্রাক্টরের মাধ্যমে তৈরি করতে যাচ্ছি না সবকিছু। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা ডাইরেক্ট এটার মধ্যে লিখে দেব। স্যার এখানে তো আমরা অবজেক্ট ক্রিয়েট না করলেও তো হবে না। হ্যাঁ, এখানে আমি অবজেক্ট
অবজেক্ট কনস্ট্রাক্টর তো হচ্ছে অবজেক্ট ক্রিয়েট না করলে কল করলে হয়। আমার অবজেক্ট ক্রিয়েট কর, আপনি কি বলতে চাচ্ছেন যে এটা ছাড়াই হবে না এটা লাগবে মানে যে শেপ যে সিরিজ না শেপ সি, কিন্তু ও কিভাবে যে নিউ কিওয়ার্ড কনস্ট্রাক্টর ছাড়া আপনি কিভাবে তৈরি করবেন? এটা তো নেব নিউ শেপ, বাট আমি চাইতেছিলাম যে এটা নেব শেপ সি। আমি চাচ্ছি শেপ সি নিবেন, এটা চাচ্ছেন না? তাহলে তো ওইটা আমি আপনাদের আগের ক্লাসে কি বলছিলাম, ওটা কি কোথাও জমা হবে? আপনি যে সি ধরেন আপনার কাছে শেপ 5 জন আছে, তাহলে আপনি C1 C2 C3 এভাবে না করলে কি করে হতে যাবে, তাই না? আপনি ধরেন আপনার কাছে মাল্টি, আপনি চাচ্ছেন যে আপনি একটা টেম্পোরারি কাজ করতে চাচ্ছেন, টেম্পোরারি অবজেক্ট তৈরি করে ওটা কাজ শেষ করে শেষ। যেমন দুইটা সংখ্যার যোগফল আপনারা লাগবেই না, এরপর আপনি আর অন্য কোনো দুইটা সংখ্যা নেবেনই না, তখন আপনি কি করবেন? তখন আপনি জাস্ট নিউ শেপ দিলেই হবে, আপনারা আলাদা অবজেক্ট তৈরি করা লাগবে। ওকে ক্লিয়ার? এখন আমরা কি করব, এটার মধ্যে কি কি ঢুকাবো বলেন? নেম, এইজ, এইজ ধরেন হলো 29, তারপর কি নেম কি ধরেন এ, স্কিল ধরেন হলো ইটালিয়ান। ওকে, এখন কি হচ্ছে, আচ্ছা ভাই একটা ডিসপ্লে ফাংশন লাগবে, এটা করতে ভুলে গেছি। ডিসপ্লে ফাংশন তো বুঝছেন কি, আমরা সবগুলা কি করে দেব? জাস্ট আমরা কি করব, সিস্টেম ডট আউটপুট করে শো করে দেব। যেমন এখানে দাও সিস্টেম ডট আউটপুট করে খালি এই জিনিসগুলো শো করে দাও। ওকে, আচ্ছা ওই যে এখানে মেইন ফাংশনে যে আমরা স্ট্রিং এর আর্গুমেন্টের পাশে যে থার্ড ব্র্যাকেট না কোনটা? আচ্ছা এটা এটা তো হচ্ছে আপনার স্ট্রিং এর পাশে হবে না, দুই ভাবেই হয়, এই যে স্ট্রিং এর আগেও হয় পরেও হয় একই। ওই যে অ্যারে তৈরি করা দেখছেন না, অ্যারে তৈরি করার কিন্তু আরো একটা উপায় হলো আগেও আর্গুমেন্ট দাও পাশে দাও। হ্যাঁ, এখন খেয়াল করেন কাহিনীটা কি হচ্ছে। সে তার প্যারামিটার, এটা কি প্যারামিটার কনস্ট্রাক্টর কল করলাম না? হ্যাঁ, কি হবে, এই 29টা সে আর্গুমেন্টে যাবে, আর্গুমেন্টে গিয়ে তারপর সে কি করবে, এ থেকে এই যে ইনিশিয়ালাইজ করবে, এইচ থেকে সে এখানে ঢুকাবে, তারপর কি এ, এ ঠিকই ভাবে কিভাবে যাবে, এই যে এখানে যাবে, এখানে যাওয়ার পর কি করবে, এই নেইমে ঢুকবে, নেইমের মাধ্যমে এখানে কনস্ট্রাক্টর কি জানি আপনার এখানে ঢুকবে, তারপর কি ইটালিয়ান, ইটালিয়ান আপনার কনস্ট্রাক্টরে যাবে, প্যারামিটারে ঢুকবে, তারপর সে দেখবে যে তার ক্লাসের ভ্যালুর সাথে কোনটা মিল, ক্লাস ইনিশিয়ালাইজ করবে। তারপর আমরা এখানে কোনটা ডিসপ্লে করব, এই যে এখানে যা যা আছে সেটাই ডিসপ্লে করব না, যা যা আসবে আমার ক্লাসের মধ্যে। যেমন এখানে কি আছে, এখানে আইডি নেম দিছে, আমরা কি কি দিছি, এইচ নেম স্কিল, তাহলে এখানে কি কি শো করব, এইচ নেম আর স্কিল। এখন দেখেন আমরা যদি এখানে কল করি, জিনিসটা কল করি, কিভাবে কল করি, ধরেন সি ডট কি করব, ডিসপ্লে, এটা করলে তখন দেখবেন যে আপনার আউটপুট আসতেছে 29 এ এন্ড ইটালিয়ান। এবার কি বুঝছেন যে প্যারামিটারলেস কনস্ট্রাক্টরের মাধ্যমে কিভাবে কাজ করি, কিভাবে এই জিনিসটা কাজ করতেছে? আমাদের ভ্যালু থাকলে আমরা ডাইরেক্টলি এভাবে একটা একটা করে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ইনিশিয়ালাইজ করতে পারতেছি ভ্যালুগুলো। কিন্তু চিন্তা করেন ডিফল্ট কনস্ট্রাক্টরে কি হচ্ছে, ডিফল্ট কনস্ট্রাক্টরে তো কোনো ভ্যালু নেই, তখন আমরা কি করি, একটা একটা ভ্যালু আমরা কি করি, ইনসার্ট করার ট্রাই করি না? কিভাবে ইনসার্ট করি, অনেকগুলো ইনসার্ট পদ্ধতি আছে, সি ডট কি আইডি মনে আছে, তারপর একটা আইডি দিছিলাম আমরা 29 ধরেন, তারপর কি সি ডট কি নেম, তারপর কি এখানে এ একটা নেম দিছিলাম, তারপর কি সি ডট স্কিল কি দিব এখানে ইটালিয়ান। দেখেন কাজ কিন্তু সে একই ভাবে করবে, সে তখন কি করবে, আবারও কি করবে, ডিসপ্লে ফাংশনটাকে ডাকবে, যখন সে ডিসপ্লে ফাংশনটাকে ডাকবে আউটপুট কিন্তু একই আসবে, আউটপুট একই আসবে। কিন্তু আমি জাস্ট আপনাকে দেখাইলাম যে কিভাবে ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করে, কিভাবে প্যারামিটারলেস কনস্ট্রাক্টর কাজ করে। কি সবাই কি বুঝছেন? আপনাদের কনস্ট্রাক্টর ক্রিয়েশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট এক্সামের জন্য, আমি আবারো বলে দিতেছি। এই জিনিসটা ক্লিয়ার হইলে বলেন, কেউ যদি ক্লিয়ার না থাকেন তাও বলতে পারেন, আমি আবার রিপিট করব। ক্লিয়ার সবাই? স্যার প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। স্যার কনস্ট্রাক্টরের ইউজ কেসটা কি? কনস্ট্রাক্টরের ইউজ কেসটা কি? আমরা মেথড দিয়ে করলে সমস্যা, কনস্ট্রাক্টর দরকার নেই, আপনার কনস্ট্রাক্টর কেন দরকার হবে না? আপনি যে এই যে অবজেক্টটা তৈরি করতেছেন, এই অবজেক্টটা ইনিশিয়ালাইজ করতেছে সব সময়, কিন্তু এটা কখনো আপনি মেথড থেকে করতে পারতেছেন না। আপনি কখনো দেখছেন যে এখানে কোনো মেথড তৈরি হচ্ছে না? আপনি চাইলে এইটা না দিতে পারেন, এইটার মাধ্যমে অবজেক্ট তৈরি হবে, কিন্তু আপনি এইটা ছাড়া কোথাও দেখবেন না অবজেক্ট তৈরি হচ্ছে। এটা হলো একটা অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতির একটা স্পেশালাইজড ফ্যাক্টর। কারণ কি, স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার অবজেক্ট নিয়ে ডিল করতে হয় না, না, স্ট্রাকচারাল প্রোগ্রামে আপনার অবজেক্ট নিয়ে ডিল করতে হয় না। তার মানে কি, এখানে আমার অবজেক্ট তৈরি করতে বা ভেরিয়েবল তৈরি করতে আহামরি আমাদের
প্রেসার লাগে না, কারণ আমরা কি করি ভেরিয়েবল দিয়ে দিই আর ভেরিয়েবলের পাশে একটা কি দিয়ে দিই অবজেক্ট বা আপনার যে কোনো কিছু দিয়ে দিই। কিন্তু এখানে আমার যেহেতু অবজেক্ট নিয়ে ডিল করতে হচ্ছে, তার মানে অবভিয়াসলি আমার ট্র্যাক রাখাটা দরকার যে আমি কোন ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি। এই কারণেই দেখবেন যে ক্লাসের নেমের সাথে কনস্ট্রাক্টর নেমের মিল আছে। আমরা কি এরকম করতে পারতাম না যে কনস্ট্রাক্টর নেমটা ক্লাস নেমের সাথে কোনো মিল থাকবে না? এরকমও তো করতে পারতাম, কিন্তু কেন করি নাই? কারণ এটা ট্র্যাক রাখতেছে যে আমি কোন অবজেক্টের ভ্যালুটা ক্রিয়েট করতেছি, কোন অবজেক্টের কোন ক্লাসের অবজেক্টটা তৈরি করতেছি, কোন ক্লাসের কোন মেথডটা ইউজ করতেছি, জাস্ট বিকজ অফ দ্যাট। কিন্তু মেথড কি করে, মেথড আপনার পরে কি ওই একটা ক্লাসের একটা স্পেসিফিক টাস্ক করে দিবে। যেমন এখানে কি ছিল ডিসপ্লে, ডিসপ্লে কি করছে অবজেক্ট তৈরি করছে নাকি আপনার জাস্ট দেখাইতে হেল্প করছে? জাস্ট দেখাইতে হেল্প করছে। অবজেক্ট তৈরি করা হয়েছে, ভ্যালু দেওয়া হয়েছে, কিন্তু ডিসপ্লেটা ছাড়া আমরা কাজ করতে পারতেছিলাম না। ওকে, তার মানে আমাদের এই কাজটা করছে। আপনারা কিন্তু এই কাজই করতে পারেন যে এখানে লাস্টের থেকে সিস্টেম ডট আউটপুট দিয়ে দিবেন, তাহলে আপনারা ডিসপ্লে ফাংশনও কল করা লাগবে না, সে অটোমেটিক্যালি ভ্যালুটা অ্যাসাইন করার মাধ্যমে সে কাজ করে দিবে। কনসেপ্টের ভিতরে করতে পারেন আপনি যে কি কেন একটু আগে আমরা যে সিস্টেম ডট বাইক ইজ ক্রিয়েটেড দেখলাম না, তার মানে কি আমরা ইনপুটের কাজও করতে পারি আমরা, তাই না? আমরা বিভিন্ন শো এর কাজও করতে পারি। তার মানে কি কনস্ট্রাক্টর সোজা হিসাব আমাদের একটা অবজেক্ট ক্রিয়েশন হবে, ওটার জন্য জায়গা দখল করতে এবং ইনিশিয়ালাইজ করতে হেল্প করে। কিন্তু মেথড একটা স্পেসিফিক টাস্ক করে ওই ক্লাসের আন্ডারে, যে এই গাড়িটা কিভাবে চলবে। আমি যদি আমার মোবাইলে আমি রাইট ক্লিক করি বা রাইট সোয়াইপ করি তাহলে সে অ্যাপ চেঞ্জ হবে, এই কাজটা স্পেসিফিক করে দিচ্ছে আপনার হলো একটা মেথড বা ফাংশন। আর কনস্ট্রাক্টর কি করতেছে, আপনার ওই টাস্কটার জন্য যে ক্লাসটা আছে ওই ক্লাসের আপনি অ্যাজ আ ইউজার হিসেবে একটা আলাদা বৈশিষ্ট্য তৈরি করতেছে। ক্লিয়ার? এখন ওকে, এখন আর কোনো কোশ্চেন বলেন না, এখানে কেন আটকে রাখছে কোশ্চেন বলেন না, আমার মেইন ইয়েটা ছিল প্যারামিটারাইজ যেটা। প্যারামিটারাইজ কেন? হ্যাঁ সম্ভব, ওটা একটু একই আচ্ছা মানে প্যারামিটার না না না, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের জন্য কি হয় জানেন, আপনার আলাদা আবার আপনি যখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একটা ক্লাস তৈরি করতেছেন আপনি চাচ্ছেন এক ডিলে দুই পাখি শিকার করতে। দেখেন চিন্তা করেন, আপনার কাছে একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের, এখন আমি তো অলওয়েজ স্টুডেন্ট 3টা প্যারামিটার দিই, কিন্তু আপনাদের 3টা প্যারামিটার থাকে, আপনাদের 15-20টা থাকে, আপনাদের ভর্তির টাইমে কি কি ইনফরমেশন না হয়, এক গাদা ইনফরমেশন না হয় না? ওই ইনফরমেশনটা যদি আমরা কোনো ক্লাসে যাই, এরপর যখন আমরা যদি একটা একটা করে ইউজার থেকে ইনপুট নেওয়ার ট্রাই করি, তখন এটা প্যারা নাকি কনস্ট্রাক্টরের মধ্যে আমরা প্যারামিটার করে দিব, ইউজার যা দিবে সেটা প্যারামিটারে ঢুকবে, অটোমেটিক্যালি সেটা আমার ক্লাসে চলে যাবে। এটা ইজি না? এটা ডিফাইন করে আপনি কে কোনটার জন্য ইম্পর্টেন্ট, কে কোনটার জন্য দরকার। ওকে, এখন বুঝতে পারছেন? আচ্ছা, এখন যে জিনিসটা আছে সেটা হলো হ্যাঁ একটা কথা আছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। এই জিনিসটা আপনাদের ধরেন যদি ভাইবা বোর্ড হয় ফাইনালে, তখন ভাইবা বোর্ডে আর কেউ জিজ্ঞাসা না করলে আমি জিজ্ঞাসা করব, এই কোশ্চেনটা আর কেউ জিজ্ঞাসা না করলে আমি জিজ্ঞাসা করব, আর যদি অন্য কেউ জিজ্ঞাসা করে কানে কানে আমি শিখাই দেব যে এটা করেন স্যার। সেটা হলো ওভারলোডিং। কনস্ট্রাক্টর ওভারলোডিং কি আপনারা ওভারলোডিং সম্পর্কে জানেন, বাট তাও আমি আপনাদের বলি কনস্ট্রাক্টর ওভারলোডিং মাধ্যমে আমি বলার ট্রাই করি। কনস্ট্রাক্টরের নাম বা যখন কোনো একটা মেথডের নাম, আমি কনস্ট্রাক্টর বাদ দিই না, ওভারলোডিং আগে পরিচয় দিই। ওভারলোডিং যদি কেউ ভুলে যায় আবারও মনে করাই দিই। ওভারলোডিং হলো যখন কোনো একটা কিছুর নাম, কোনো একটা মেথডের নাম সেম থাকবে। সেম বলতে কি, ধরেন আমার রেকর্ডে আমি দেখছি কি আমার বোর্ডের লেখা কেউ বুঝবে না, এক হলো হাতের লেখা আর সেকেন্ড হলো দেখাবে মানচিত্র এখানে, আপনারা বুঝেন তো? এজন্য না বলছে, না বলে চুপ করে আছে। ওকে, দেখেন খেয়াল করেন, আমরা একটা মেথডের নাম দিলাম কি, ধরেন হলো কি দিব, মেথডের নাম কি দেওয়া যায়? হ্যাঁ জোরে বলেন। আরে না, লজিক্যাল মেথড দেন। এখন একটা অ্যাড নামে মেথড দিই কি না? এডিশন। ওকে, এডিশন নামের একটা মেথড দিলাম। ওকে, এখন চিন্তা করেন এডিশন নামের মেথডটা দেওয়ার পর আমি আরো একটা মেথড দিলাম যেটার নাম কি অ্যাড। কোড কি কনফিউজড হয়ে যাবে না যে আমার নামে তো অলরেডি একটা মেথডের কাজ করা আছে, আমি কেন আবার একই নামে একই মেথড করব? রং দিবে না?
ইরোড দিবে না, এই কাজটার মিটিগেট করার জন্য আমার দেখেন এটা ইউজারের জন্য সুবিধা। যখন আপনি একই নামের রিলেভেন্ট কাজ করতেছেন, ধরেন আপনার একটা ক্যালকুলেটর তৈরি করতেছেন যেখানে আপনার দুইটার মেথড লাগবে কিন্তু দুইটার নামে অ্যাড দিলে আপনার জন্য সুবিধা, কিন্তু কম্পিউটার তো এটা বুঝবে না। তখন সেই জিনিসটা সলভ করার জন্য আমার কি তৈরি হয়েছে, আমার তৈরি হয়েছে হলো সরি ওভারলোডিং। এটার কাজ কি? এটার কাজ হলো নাম্বারস অফ প্যারামিটারের উপর সে ডিফাইন করে। ধরেন আমি এই অ্যারের মধ্যে দুইটা সংখ্যা যোগ করব, এইটার কোড করা আছে এখানে c a + b, আর এইটার মধ্যে আমি তিনটা সংখ্যা যোগ করার কোড করব। b a + b + c + d। এখন দেখেন দুইটা মেথডের নাম এক, কিন্তু কম্পিউটার আর ইরর ধরবে না। কারণ কি? সে তার প্যারামিটারের নাম্বারস দ্বারা সে আলাদা করে দিয়েছে তাদেরকে। এই যে আলাদা করার টেকনিকটা, সেটাই বলে কি ওভারলোডিং। আর আমরা যেটা মাত্র করলাম সেটা কি মেথড ওভারলোডিং। আর একই কাজ যদি আমরা কনস্ট্রাক্টরের জন্য করি সেটা কি হবে কনস্ট্রাক্টর ওভারলোডিং। দেখেন এতক্ষণ আমরা কিন্তু চাইলেই কনস্ট্রাক্টর ওভারলোডিং করে আসছি নিজেদের অজান্তে, কারণ প্রত্যেকটা ক্লাসের আন্ডারে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হয় না, যেটার নাম কি, ধরেন আপনার স্টুডেন্ট ছিল এতক্ষণ, স্টুডেন্ট নামের অলরেডি একটা কনস্ট্রাক্টর এখানে হয়ে আছে। তারপর আপনি আবার যদি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তৈরি করেন, তখন দেখেন কনস্ট্রাক্টরের নাম কি চেঞ্জ হচ্ছে, আমরা কি করছি ভিতরের প্যারামিটারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এই জিনিসটাই কি আমাদের কনস্ট্রাক্টরকে আমরা কি করতেছি ওভারলোড করতেছি। তার মানে কি এটা কি বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। এটা বোঝার জন্য মেথড ওভারলোডিং দরকার ছিল, মেথড ওভারলোডিং তো বুঝছেন তাই না, যে একই নাম মেথডের একই নাম প্যারামিটার ডিফারেন্ট, সেটাই কি ওভারলোডিং। আর জি 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 কম্পাইলার ইরর দিবে না, কিচ্ছু দিবেন আপনি ট্রাই করেন। কাজ করবে কোনটা দুটোই কাজ করবে। আপনার যেটা কল করবেন, আপনি যখন মেইন ফাংশনের আন্ডারে অ্যাডটা কল করবেন, ধরেন c.add, তারপর আপনি যদি দুইটা দেন 2,3, তাহলে এটা কল করবে। আচ্ছা আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে। এবার কি বুঝতে পারতেছেন? আপনি কল কাকে করতেছেন? দুইজন যমজ ভাই বোন, দুইজন যমজ ভাই ধরে দেখতে একই রকম কিন্তু নাম তো আলাদা। আমি যদি যাকে কল নাম ধরে ডাকবো, আমিও না চিনলে সে তো উঠা বের হবে, আমি ধরেন চিন্তাছি না, সে তো উঠা বের হবে। এখানে আমরা দুইটা আছে, অ্যাড দুইটা প্যারামিটার দিয়ে, অ্যাড তিনটা প্যারামিটার দিয়ে। আমি যখন কল করব, তখন আমি যদি অ্যাড তিনটা প্যারামিটার দিয়ে কল করি, তখন সে তিনটার জন্য কাজ করবে, কোনো এরর দিবে না। এখন কি বুঝতে পারছেন? ক্লিয়ার? ঠিক একই কাজটা আমরা কিভাবে করি কনস্ট্রাক্টরের মধ্যেও করি। কারণ কনস্ট্রাক্টর আপনি একই সাথে যদি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করেন, আবার একটা প্যারামিটারস ডিক্লেয়ার করেন, অথবা দুই কাইন্ডের প্যারামিটার ডিক্লেয়ার করেন, একটাতে দুইটা আছে আর একটাতে তিনটা আছে, তখন সে একইভাবে ওভারলোড কাজ করে। আপনি যেটাকে যেই অনুযায়ী কল করতেছেন সেই অনুযায়ী সেটা কাজ করে। যেমন এখানে খেয়াল করেন, স্টুডেন্ট 5 নামের একটা ক্লাস আছে, আমার কোনো ইস্যু নাই, তাই না? এর মধ্যে তিনটা অ্যাট্রিবিউট আছে। কি কি অ্যাট্রিবিউট আছে? আইডি, নেম, স্ট্রিং। এটাতেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দেখেন এখন আমি এমন একটা কনস্ট্রাক্টর কল করতেছি, প্যারামিটারাইজ না নন প্যারামিটারাইজ? প্যারামিটারাইজ। তার মানে কি এখানে কয়টা আর্গুমেন্ট আছে? দুইটা আর্গুমেন্ট আছে না, আই ইন্টিজার আই, আর মানে কি আইডি আর নেম কে সে ইন্ডিকেট করতেছে। এখন দেখেন এখানে ফ্যাক্ট, আপনি যদি এখানে একই নাম দেন, আচ্ছা আপনাদের একটু একটার মধ্যে আরেকটা ঢুকায়, আমি এতক্ষণ চিন্তা মনে আছে আগের ক্লাস থেকে আমি বলতেছিলাম যে আপনাদের এখানে উচিত একই নাম দেওয়া। কেন একই নাম দেওয়া উচিত? দেখেন আমি যদি এখানে আইডি আর এইজ, এখানে যদি ইন্ট আইডি আর এখানে ইন্ট এ দিই, ভালো কথা, আপনার কাছে কি যখন প্রজেক্ট করবেন একটা ক্লাস থাকবে নাকি 20-30টা ক্লাস থাকবে? কতগুলা ক্লাসের কতগুলা কনস্ট্রাক্টরের আপনি হিসাব নেবেন। এই কারণে উচিত কি এখানে ইন্ট আই না দিয়ে ডাইরেক্ট কি দেওয়া, ইন্ট আইডি। এখানে ইন্ট এন না দিয়ে কি দেওয়া, ইন্ট স্ট্রিং কি দেওয়া, নেম দেওয়া। আর এখানে কি করবেন, ফার্স্টে দিস কিওয়ার্ড দিয়ে আইডি দিবেন, পরে আইডি দিবেন। তাহলে আমাকে বলেন প্রথম আইডিটা যেটা হাতের ডানে আছে সেটা ডিফাইন করবে কাকে, যেটা আর্গুমেন্টের মধ্যে আছে, আর দিসের পর যেটা দেওয়া আছে সেটা কি ক্লাসের অ্যাট্রিবিউটটাকে বোঝাবে। ক্লিয়ার?
বুঝতে পারছেন? কাজটাও তো এভাবে করে, তাই না? ফার্স্টে কি কোন একটা ভ্যালু নিয়ে যায়, ভ্যালু নিয়ে তারপর সে এইখানে নিয়ে তারপর সে বামে ক্লাসের মধ্যে ঢুকায়, তাই না? ওই সিরিয়াল অনুযায়ী কাজ করে। তার মানে খেয়াল করেন এখানে আমরা দুইটা আছে, দুইটা আমি ইনিশিয়ালাইজ করে দিলাম ভ্যালু, সমস্যা নেই। এরপর এখানে কয়টা আছে? তিনটা আছে না? দেখেন এখানে নাম একই, ক্লাসের নাম কনস্ট্রাক্টরের নাম একই, কিন্তু তাদের নাম্বারস অফ প্যারামিটার কি ডিফারেন্ট না? তার মানে কি তারা ডিফারেন্ট প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তার মানে এখানে কি হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। ক্লিয়ার? এখন দেখেন তিনটা তৈরি করলাম, এখন আমি যেটা কল করব, আমি যদি নতুন একটা অবজেক্ট তৈরি করি, ধরেন হলো স্টুডেন্ট 5 s1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট 5, তারপর কনস্ট্রাক্টরের ভিতরে আমি যদি জাস্ট 5, a দিই, তাহলে কোনটা কাজ করবে? যেটা এইটা সেটা কাজ করবে। আর আপনি যদি আরেকটা কল দেন 59, তাহলে সে সেকেন্ডটা কাজ করবে। এখন কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কনস্ট্রাক্টর ওভারলোডিং ক্লিয়ার? আচ্ছা, এইটা আপনাদের একটু নিজেরা পড়ে নিয়ে, এতক্ষণ আমি যে পার্থক্যগুলো বলছি সেটা এখানে দাও, একটা মেথড একটা কনস্ট্রাক্টরের মধ্যে মেইন পার্থক্য কি এটা আপনারা নিজেরা একবার রিডিং দিয়ে দিন, এবং এটা আলটিমেটলি আপনাদের যদি আমি একটা সিটি নিতাম ওটার জন্য ইম্পর্টেন্ট থাকবে। ওকে, এটা একটু দেখে নিয়ে সমস্যা নাই। বাট এখন যেটা করব, কোন এই জিনিসটা আপনারা একটু ভালো মতো দেখবেন, কারণ কি আমরা ট্রাই করব একটা কনস্ট্রাক্টর, আমরা কোন একটা ভ্যালুকে আমরা কি মাধ্যমে, আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে কপি করার ট্রাই করব। কোন একটা ভ্যালুর মানকে আমরা আরেকটা কনস্ট্রাক্টরের মাধ্যমে কপি করার ট্রাই করব, এবং সেকেন্ড মেথডটা করব কি কনস্ট্রাক্টর ছাড়া কপি করার ট্রাই করব। চলো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখি, আপনার এই জিনিসটা এত আহামরি কঠিন না, কি এই জিনিসটা দেখেন, খেয়াল করুন। আচ্ছা, আমরা যে ক্লাস তৈরি করি এটা এসপিএল এ কি বলে? আমরা যে হ্যাঁ স্ট্রাকচার, আমরা যে ক্লাস তৈরি করতেছি সেটা আমাদের এসপিএল এর ক্ষেত্রে কি? ক্লাস স্যার, এটা হলো টাইপ, ইন্টিজার টাইপ, ডাটা টাইপ। এইবার কি বুঝতে পারতেছেন? ডাটা টাইপ, যেই ডাটা টাইপটা আপনি নিজে তৈরি করতেছেন সেটা অ্যাকচুয়ালি ক্লাস হিসেবে তৈরি করতেছেন, আর যেটা ইন্টিজার এগুলা আগে থেকেই ডিফাইন করা প্রি ডিফাইন, সেগুলা কি আপনার প্রি ডিফাইন ডাটা টাইপ। এইটুক তো ক্লিয়ার আছে, তাই না? তার মানে আপনি চিন্তা করেন, আপনি যখন ইন্ট a দিচ্ছেন অথবা স্টুডেন্ট a দিচ্ছেন, স্টুডেন্ট s দিচ্ছেন, কাহিনী কি একই হচ্ছে না? একটা ইন্টিজার, তার আন্ডারে একটা ভেরিয়েবল তৈরি হইছে, একটা স্টুডেন্ট নামের একটা ডাটা টাইপই আমি বলি, যেটার একটা ভেরিয়েবল তৈরি হইছে s, একই জিনিস না? আপনি কি করতেছেন, আমার এসপিএল এ ইন্টিজার ছিল যেটা আগে থেকে ডিক্লেয়ার করা ছিল, এখানে ক্লাস যেটা আমি নিজে থেকে ডিক্লেয়ার করলাম একটা ডাটা টাইপ, এইটা একটা অবজেক্ট তৈরি, অবজেক্ট তো না, এটা হলো কি জানি ভেরিয়েবল, আর এইটা হলো ভেরিয়েবল যেটা আমাদের এখানে নাম কি হয়ে গেছে, অবজেক্ট তৈরি হয়ে গেছে, তাই না? এইটুক তো বুঝছেন, কাজ তো একই। আচ্ছা, এইটুক বুঝলেই হবে। চলেন এখানে কি করা দেখি। অ্যাজ ইউজুয়াল একটা স্টুডেন্ট ক্লাস দেওয়া আছে যেটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে, কি কি আছে? আইডি আর কি স্ট্রিং, স্ট্রিং নেম। এখন আমরা কি করতেছি, একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মাধ্যমে এই দুইটাকে আমরা ইনিশিয়ালাইজ করতেছি, এই দুইটার ভ্যালু, যে যাই ভ্যালু আসবে সেটা আমরা কোথায় পাঠাবো? স্টুডেন্টের এই দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে পাঠাবো। এইটুক তো কোনো অসুবিধা নেই, তাই না? এখন যে জিনিসটা খেয়াল করতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, খেয়াল করুন। এখন আমি আবারও একটা কি তৈরি করলাম, কনস্ট্রাক্টর তৈরি করলাম, কিন্তু দেখেন কনস্ট্রাক্টরটা তৈরি করার পর আমরা আর্গুমেন্টে কি দিছি? স্টুডেন্ট 6s। তার মানে কি আমরা যখন এখানে অলরেডি স্টুডেন্ট আমরা যখন ক্লাস তৈরি করে ফেলছি, তার মানে আমাদের বুঝতে হবে কি আমাদের এটা স্পেসিফিক একটা ডেটা টাইপ না? তার মানে আমরা এখানে কি ইন্টিজার ai যেভাবে লিখছি ঠিক একইভাবে স্টুডেন্ট লিখতে পারি না, একটা ভেরিয়েবল s লিখতে পারি না? তার মানে কি এইটার এই s এর মধ্যে যখন যা যাবে, s টা আসলে একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে একটা ভ্যালু যাবে না মাল্টিপল ভ্যালু যাবে? মাল্টিপল ভ্যালু যাবে না? যখন আপনি একটা s তৈরি করবেন, যখন যদি ওই s এর মধ্যে আপনার মাল্টিপল ভ্যালু থাকে, ধরেন আইডি নেম দুইটা থাকলো, যা যা আছে সব s এর মধ্যে ঢুকবে,
ঢোকার পর আপনার এই s.id s.id মানে কি এইটা, এই s.id টা কোথার মধ্যে পাঠাবে, এটার মধ্যে পাঠাবে, তাই না? s.id টা কোথায় পাঠাবে, এটার মধ্যে পাঠাবে না? আর কি s.name টা কোথায় পাঠাবে, এখানে পাঠাবে না? দেখেন আমরা আলটিমেটলি কি করতেছি, যদি আমরা খেয়াল করি ভালো মতো করে যে এইখানে যে ভ্যালুগুলো ঢুকতেছে আমরা ট্রাই করলে এইটা থেকেও ডাকতে পারি, আবার আমরা এই ভ্যালুগুলো কপি করে এটার মধ্যেও ডাকতে পারি। একই ভ্যালুগুলো আপনি দেখেন যেখানে এখানে যদি কেউ ডাক দেয় 11 আর কারণ, ধরেন আপনি এখানে তৈরি করছেন কি, ধরেন স্টুডেন্ট কনস্ট্রাক্টর তৈরি করছেন, এখানে চলেন দেখি, এখানে স্টুডেন্ট কনস্ট্রাক্টর তৈরি করছেন স্টুডেন্ট 6, এরপর কি s ইকুয়াল টু কি নিউ স্টুডেন্ট, তারপর ভিতরে কি কি থাকবে, আইডি থাকবে 5, নেম থাকবে a, সমস্যা? এখন আমাদের কি হচ্ছে, এটা যখন হচ্ছে তখন সে অটোমেটিক্যালি এখানে ঢুকতেছে, তারপর কাজ করতেছে কি এইটা, তাই না? এইটার আউটপুটটাই কোথায় দেখাইছে, এখানে দেখাইছে, ফার্স্ট লাইনে দেখাইছে। এখন আমরা সেকেন্ডটার জন্য দেখি, সেকেন্ডটায় কি দেওয়া আছে, সেকেন্ডটার জন্য আগে তৈরি করি, স্টুডেন্ট নামের একটা কনস্ট্রাক্টর দেওয়া আছে যেটার মধ্যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে একটা কপি করা আছে, তারপর কি করতেছে এখানে id equal to s.id, এখানে s ডট কেন দিছে, কারণ সে বুঝাচ্ছে যে এইটার মধ্যে কি এই s টা কি একটা ভ্যালু বহন করতেছে না মাল্টিপল, মাল্টিপল না কি কি আছে এটার মধ্যে, id আছে আর কি আছে, নেম আছে। তার মানে কি এই আমরা স্পেসিফিক কিভাবে আমরা অবজেক্ট দ্বারা তাদের অ্যাট্রিবিউট গুলোকে আমরা অ্যাক্সেস করি না, s.id s.name, তার মানে কি s হ্যাঁ 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 ওইটাই, s ডট যখন id দিচ্ছি তখন দেখেন সে এইটার মধ্যে যে ভ্যালুটা আসবে সেটার আইডিটা কোথায় পাঠাবে, এই আইডিতে পাঠাবে, তাই না? s ডট যখন নেম দিচ্ছি তখন সে কি করতেছে, এই নেমটা কি সে কোথায় পাঠিয়ে দিচ্ছে, এখানেই পাঠিয়ে দিচ্ছে না? আলটিমেটলি কি আপনার যখন এই জিনিসটা যখন কল হবে স্টুডেন্ট দিয়ে 6 দিয়ে s যখন কল হচ্ছে আপনার স্টুডেন্ট, ভিতরে আপনার কি দিলেন স্টুডেন্ট, আর ভিতরে কি দিলেন s যখন আসতেছে তখন আর আপনার ভ্যালু দেওয়া লাগবে না, কারণ অটোমেটিক্যালি আগে তো ফাইবার এ দিছেন, সে কি করতেছে ওই ভ্যালুগুলোকে নিয়ে কপি করে সে আবার ডিসপ্লে করতেছে, এই কারণে এখানে আরেকটা আউটপুট আসছে। এবার কি বুঝতে পারতেছেন যে কেন এটাকে আমরা বলতাছি কনস্ট্রাক্টরের মাধ্যমে কপি করা, বুঝতে পারছেন যে কারণ কি আমরা একটা কনস্ট্রাক্টরে আগে থেকেই তো এটা ভ্যালু ঢুকাইছি আমরা, তাই না? এই ভ্যালুগুলোকে এখন আমরা কি করছি এখান থেকে কপি করে নিয়ে আমরা এটাকে শো করতেছি, তার মানে এই পুরো মেথডটা কি হবে আমার কপি উইথ কনস্ট্রাক্টর, এইটুকু কি বুঝছেন? আর আরেকটা যেটা আছে সেটা হলো কি কপি কনস্ট্রাক্টর ছাড়া। দেখেন এখানে কি হচ্ছে আপনার একই কাজ করতেছেন, আপনি কনস্ট্রাক্টর তৈরি করছেন, কারণ আমার অবজেক্ট তৈরি করতে তো কনস্ট্রাক্টর লাগবে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনি যখন পরবর্তীতে এই ভ্যালুগুলাই যখন আপনি আলাদা আলাদা করে একটা ডিসপ্লের মধ্যে দিচ্ছেন তো, তাই না? খেয়াল করেন আপনার এটা ডিসপ্লে ফাংশনের মধ্যে আছে, এটুকু নিয়ে কোনো কোশ্চেন নেই। যখন আপনি একটা ফার্স্টেরটা দিলেন কনস্ট্রাক্টর তৈরি করলেন, কনস্ট্রাক্টর তৈরি করার পর আপনি এটার মধ্যে ডাকলেন, ডাকার পর সে কি আলটিমেটলি এটা आंसर করবে, এটা তো জানার কথা, এটা কোনো কপি না, এটা আমরা ফার্স্ট কাজ যা এতক্ষণ করছি। কিন্তু এটা কনস্ট্রাক্টর ছাড়া কিভাবে কপি হচ্ছে দেখেন, আরেকটা আমরা কনস্ট্রাক্টর ডাকছি সেটার নাম কি স্টুডেন্ট 7, তাই না? স্টুডেন্ট 7 ডাকার পর এখন আমরা কি করতেছি জানেন, এইটার মধ্যে আমরা আর কোনো কাজ করতেছি না, তার মানে এটা কি কাজ, ডিফল্ট কনস্ট্রাক্টর না? ওকে, এখন আমরা করব কি এটা ডাকার পর আমরা একটা একটা করে ধরে ধরে কপি করব, একটা একটা করে ধরে ধরে কপি করার মানে কি s1 এ যা ছিল আমার s আমরা প্রথমে কি করছি এখানে এটা ডেকে নিছি, তার মানে কি অবজেক্ট তৈরি হইছে, এইটুক তো ক্লিয়ার, এইটুক তো বুঝতে অসুবিধা নেই। এখন যেটা হবে s1.id মানে s1 এর মধ্যে যে আইডিটা আছে, s1 এর মধ্যে যে আইডিটা আছে সেটা আমরা কোথায় নিব, s2 এর মধ্যে। খেয়াল করেন এইখানে কি আমি কনস্ট্রাক্টরের ভিতরে কোনো কাজ করছি, আমরা এটা মেইন ফাংশনের ভিতরে একটা একটা অবজেক্টের মাধ্যমে কপি করতেছি না। দেখেন এরপর কি করব, s2 এ s1 এর মধ্যে যে নেমটা ছিল আমরা কোথায় ঢুকাবো, s2 এর যে অবজেক্টের নেম আছে সেটার মধ্যে ঢুকাই দেব। তারপর আমরা যদি s2.display দিই তখন সে কি আউটপুট দেখাবে, এটাই দেখাবে। কারণ আমরা কি করছি
S1 এর যে ভ্যালুগুলো আছে একটা একটা ধরে আমরা কোথায় বসাইছি, S2 এর সেই একই আইডি একই নেমের মধ্যে বসাইছি, মানে দ্বিতীয় অবজেক্টের ক্ষেত্রে বসাইছি। কিন্তু আমরা সম্পূর্ণ কাজটা কি করছি, প্যারামিটার ছাড়া করছি না, প্যারামিটার ছাড়া করছি এবং কোনো কনস্ট্রাক্টরে হাত দিছি আমরা এখানে। আমরা যদি কনস্ট্রাক্টরে হাত দিতাম তাহলে তো ওই আগেরটার মতোই হতো যে কনস্ট্রাক্টরের মাধ্যমে কপি করা। এখানে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে কপি করি না, আমরা কি করছি অ্যাট্রিবিউট ধরে ধরে অবজেক্টের মাধ্যমে আমরা কি করছি কপি করছি। এই কারণে এটার নাম দিয়েছে কি কপিং ভ্যালু উইদাউট কনস্ট্রাক্টর। এইটুকু কি বুঝছেন স্যাররা? একটা প্রশ্ন ছিল আগেরটা। বলেন বলেন বলেন। স্যার বলছিলেন কি যে যখন স্টুডেন্ট 6 ডে অ্যাজ দেওয়ার পরে পুরো ক্লাসটা কপি করে, ঠিক না? সো এর মানে কি অ্যাজটা কি অ্যাজ এর মধ্যে প্যারামিটার দিলেও কি কনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে? এস এর মধ্যে প্যারামিটার বলতে মানে এই অ্যাজটা একটা হুবহু কপি না স্টুডেন্ট 6 এর? এইটা এস একটা ভেরিয়েবল। হ্যাঁ, এখন ধরেন আপনার এখানে অলরেডি এই স্টুডেন্টের সব কাজ গেল, স্টুডেন্টের সব কিছু একটার মধ্যে জমা হবে। কোনটার মধ্যে জমা হবে? এস এর মধ্যে জমা হবে। এস বলতে S1 আর কি, এখানে যেটা আছে সেটা কি এটা একটু হ্যাঁ কোন পোরশনটা কপি করছে এটা আমি জানি। কোন পোরশনটা কপি করছে, এটা হলো কপি করছে আপনার এখানে যে ভ্যালুটা আসবে সেটা তো একটা অবজেক্টের মধ্যে আগে ঢুকাবে। কিভাবে ঢুকাবে? S1 এর মধ্যে রাখবেন, তাই না? S1 এর মধ্যে রাখলেন না, আমরা করব কি ওই S1 টাকে এখানে কল করব। আচ্ছা, ওই S1 টা এখানে কল করতেছি, কিন্তু আগে আমরা মেইন ফাংশন তৈরি করি না, কারণ আমরা আগে সেটআপ তৈরি করি দেন আমরা মেইন ফাংশনে কল করি। এখানে এই কাজটাই করতেছে যে আমরা ওই যে নতুন যে S1 টা তৈরি হবে সেটা তো আমাদের একটা তৈরি হবে, ওইটাকে আমরা প্যারামিটারে কল করব। তাহলে কি অটোমেটিক্যালি সব চলে আসবে। এইটাই হলো কনস্ট্রাক্টরের মাধ্যমে কপি। আর যখন আমরা এটার মধ্যে কোনো কনস্ট্রাক্টর কল করব না তখন অটোমেটিক্যালি আমাদের কি ম্যানুয়ালি একটা একটা অ্যাট্রিবিউট ধরে ধরে আমাদের কপি করতে হবে। এটা কি কনস্ট্রাক্টর ছাড়া কপি। এইটুকু কি বুঝছেন স্যার? আমরা একটু বলেন তো, সবাই একটু মাথা হ্যাঁ বলেন। ওকে, কারা কারা বুঝেন না একটু বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের কনস্ট্রাক্টর বুঝে থাকলে ভালো মতো মাথায় রাখেন, কনস্ট্রাক্টরের মাধ্যমে আপনাদের বেসিক প্রবলেম সলভিং অথবা আপনাদের কোনো একটা সিনারিও দেওয়া থাকলে ওই অনুযায়ী আপনাদের অবজেক্ট ক্লাস তৈরি করতে হতে পারে। একটু ভালো মতো এই জিনিসটা প্র্যাকটিস করবেন। কি বললাম আমি? হ্যাঁ বলেন। এটা আমরা কপি কনস্ট্রাক্টর হ্যাঁ, আমরা ভ্যালুগুলো কেন কপি করব, কোন জায়গায় আমরা আমাদের একই কাজ যখন আমরা দরকার হবে যে আমরা রিডান্ডেন্ট জিনিসগুলো আমরা আবার কপি করে আনবো, তখন আমাদের অটোমেটিক্যালি নতুন করে আবার না কোড তৈরি করে আমরা এই কনস্ট্রাক্টর দিয়ে কপি করতে পারি অথবা আমরা কনস্ট্রাক্টর ছাড়া কপি করতে পারি। আপনার রিডান্ডেন্ট ভ্যালু কিভাবে আসতে পারে? ধরেন আপনার একটা অ্যাট্রিবিউট, আপনাদের এখানে তিনটা অ্যাট্রিবিউট আছে, ধরেন তিনটা অ্যাট্রিবিউট আছে, কিন্তু আপনার দেখতেছেন যে আরেকটা জায়গায় ওই একই অ্যাট্রিবিউটের দুইটা ইউজ হইতেছে, তখন আবার আপনি কনস্ট্রাক্টর তৈরি করবেন না। আপনি অটোমেটিক্যালি একটা টেমপ্লেট দিয়ে রাখবেন যে ওই যে ভ্যালুগুলো আছে ওগুলাই কপি হয়ে আসবে। আপনি জাস্ট ওই কনস্ট্রাক্টরটা ডাক দিবেন অথবা এক্সেস করবেন একটা একটা দিয়ে, অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। এই কারণে আমরা তৈরি করি। ওকে, আপনাদের আমি বলে দিই কনস্ট্রাক্টর আপনাদের বেসিক প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও কনস্ট্রাক্টর আসতে পারে। মানে আপনি যখন জাভা দিবেন তখন জাভার মধ্যে আপনাদের কনস্ট্রাক্টর আসতে পারে না? অবভিয়াসলি আসতে পারে। আপনি একটা ক্লাস তৈরি করবেন, ধরেন আমি দুইটা সংখ্যা যোগ এডি করতে চাচ্ছি আপনাদের কাছে, তাই না? তখন আপনাদের একটা ক্লাস তৈরি করতে হবে, আপনাদের একটা মেথড তৈরি করতে হবে। তখন আপনার ক্লাসের মধ্যে ক্লাস তৈরি করা মানে কি? আপনার একটা কনস্ট্রাক্টর তৈরি করা। কনস্ট্রাক্টর তখন আপনাকে যদি বলে যে কনস্ট্রাক্টর দেখেন, আপনার কিন্তু দেখাইতে হবে। এখন ওখানে ডিফল্ট কনস্ট্রাক্টর হোক বা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হোক, আপনার দেখাইতে হবে। আপনি বলতে পারবেন না যে স্যার খাতায় দিই না কারণ এটা তো ডিফল্ট, অটোমেটিক্যালি কম্পাইলার কাজ করবে। খাতায় কোন কম্পাইলার কাজ করবে? আমিই তো কাজ করব, তো আমার তো দেখা লাগবে। সো আপনারা কি করবেন, কম্পাইলারটা খাতার মধ্যে, কনস্ট্রাক্টরটা খাতার মধ্যে দিয়ে দিবেন, লিখে দিবেন যদি বলা থাকে কনস্ট্রাক্টর। অথবা এরকমও থাকতে পারে, আপনাদের একটা সিনারিও থাকতে পারে যে ধরেন যে আমি প্রথম দিন থেকে যা বলে আসতেছি, কি বলতেছি, ধরেন একটা ক্লাসের মধ্যে একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্টের নাম থাকবে, আইডি থাকবে, অ্যাড্রেস থাকবে। এগুলোর মাধ্যমে আপনি কি করেন, গেটার মেথড দিয়ে কাজ করেন, সেটার মেথড দিয়ে কাজ করেন, কনস্ট্রাক্টর দেন, অ্যাট্রিবিউট তৈরি করেন, মেইন ফাংশনের মধ্যে ডাকেন, ইউজার থেকে ভ্যালু নেন। এই জিনিসগুলোই তো আসতে পারে, তাই না? এই ইজি ইজি জিনিসগুলো আসবে, বেসিক বেসিক জিনিসগুলো আসবে। আপনারা জাস্ট দেখবেন, ইনশাআল্লাহ পারবেন। ওকে, একটা সিনারিও থাকবে, সিনারিও বেস করে আপনার ওই ক্লাস তৈরি করতে হবে, মেইন ফাংশনের মধ্যে কল করতে হবে। আহামরি কঠিন কিছু যদি পেঁচানো থাকে সেটা থাকতে পারে মোস্ট প্রবাবলি ইনহেরিটেন্সে। আমি কালকে এই জন্য একটা ক্লাসই রাখছি ইনহেরিটেন্সের জন্য। ওকে,
আর আপনাদের আচ্ছা একটু প্রশ্ন শেষই করি।